আমি আজকে চ্যাপ্টার 20 শুরু করছি। চ্যাপ্টার 19 হয়ে গেছে। এটাও তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিরই একটা চ্যাপ্টার। তো এখানে আমরা শিখব হচ্ছে যে কোনো তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদেরকে দিয়ে ত্রিভুজ অঙ্কন করা হয় কিভাবে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কিভাবে আমরা তাদের ক্ষেত্রফল বার করতে পারবো। তোমাদের মনে হতে পারে যে এই তিনটে শীর্ষবিন্দুর সাহায্যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করলাম, বা দৈর্ঘ্য বার করে তারপর আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, যেগুলো আমরা 15.2-তে শিখেছি। কিন্তু আমরা সেইভাবে করব না। আমরা কিভাবে করব সেটা আজকে আমরা শিখব। এবারে দেখো, যদি এই তিনটে বিন্দু একই লাইনে অবস্থান করে তখন কি আমরা এদেরকে দিয়ে ক্ষেত্রফল বার করতে পারবো? আমরা কিন্তু ক্ষেত্রফল বার করতে পারবো না, তাই তো? তাহলে যদি আমরা তোমাদের এই একই সূত্রের সাহায্যে আমরা দুটো জিনিস করতে পারবো। একটা হচ্ছে যদি তিনটে বিন্দু দিয়ে বলে যে এরা সমরেখ কিনা দেখাও, অর্থাৎ একই রেখায় অবস্থান করছে কিনা দেখাও, তখন আমি কি দেখাবো যে ত্রিভুজ এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, কিংবা এই তিনটে বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল আমরা বার করতে পারি। ক্ষেত্রফল যখন বার করবো তখন সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষেত্রফল 0 পাবো না। তাহলে ধরো যে কোনো তিনটে বিন্দুর, যদি আমি সূত্রের প্রমাণে যাচ্ছি না, কারণ এই প্রমাণটা তবুও ইজি। ধরো এই যদি থাকে তিনটে বিন্দু, তাহলে এইটাকে আমরা বলতে পারি x1 y1, এটাকে ধরো বললাম x2 y2, এটাকে বললাম x3 y3, ঠিক আছে? তাহলে এইখানটা আছে x1 অবস্থান করছে, তাই তো? এইটা x1 y1। আচ্ছা, তাহলে এই সরলরেখাটা যদি টানি তাহলে এইখানটা হচ্ছে x2, আর এই সরলরেখাটা যদি টানি এখানটা হচ্ছে x3। তাহলে আমরা যদি এইভাবে যোগ করি তাহলে আমরা এই ত্রিভুজটা পাচ্ছি, তাই না? তাহলে এই ত্রিভুজটা পাচ্ছি। তাহলে এইখানে আমরা এই সরলরেখাটা কি পাচ্ছি? x3 মাইনাস x1, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখান থেকে আমরা কি পেতে পারি? এই বাহুটা দেখো, এই যে এই অংশটুকু আমরা কি পাচ্ছি? এই যে প্রত্যেকটা বাহু আছে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমরা বার করতে পারি। কিভাবে? তাহলে এইখানে যদি আমাদের এটা বার করতে হয়, আমরা ছবিটায় কি দেখতে পাচ্ছি? এখানে উপরে একটা ত্রিভুজ আছে, এর ক্ষেত্রফল আমরা বার করতে চাই, কিন্তু আর নিচে একটা ট্রাপিজিয়াম আছে, আর এই ছোট্ট ছোট্ট দুটো ট্রাপিজিয়াম আছে। তাহলে এই দুটো ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি নিচের ট্রাপিজিয়ামটাকে বাদ দিতে পারি তাহলে উপরের ত্রিভুজটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই যে ট্রাপিজিয়ামটা আমরা পাচ্ছি, এই বাহুটা কত? x3 মাইনাস x1, ঠিক আছে? আচ্ছা, এই বাহুটা কত? এই বাহুটা আমরা কত পাচ্ছি? এইটুকু হচ্ছে y1, তাই তো? তাহলে এইটুকু হচ্ছে y3, এটা পাচ্ছি, বোঝা গেল? আচ্ছা, এবার এই বাহুটা আমরা কত পাচ্ছি? আমরা যদি এই ট্রাপিজিয়ামটা ভাবি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে তার মানে এইটুকু কত পাচ্ছি? x2 মাইনাস x1, এইটুকু কত পাচ্ছি? x3 মাইনাস x2, ঠিক আছে? তাহলে এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রেই আমরা এইটা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আচ্ছা, এখানে এই যে সমান্তরাল বাহু, এটা কত পাচ্ছি আমরা? এই সমান্তরাল বাহু দেখো, এইটা হচ্ছে y3, এইটা হচ্ছে y2, আর এইটা হচ্ছে y1। তাহলে এইখানে যখন আমরা এই ট্রাপিজিয়ামের সূত্রটা অ্যাপ্লাই করব, ধরো এই ট্রাপিজিয়ামটার নাম যদি দেই a b c d e f, এরকম যদি আমরা নাম দিই, এটা ধরো g, তাহলে এই দুটো ট্রাপিজিয়াম কি পাচ্ছি? a b d e প্লাস a e f, এটার নাম হচ্ছে এফ সি, মাইনাস এটার থেকে আমরা বাদ দিতে পারি কি? বি ডি এফ জি, ঠিক আছে? তাহলে তো এই ত্রিভুজটা পাচ্ছি, এই দুটো ট্রাপিজিয়াম থেকে বাদ দিলে এই ত্রিভুজটা পাচ্ছি। তাহলে আমরা সূত্র কি? হাফ ইন্টু, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এই যে সমান্তরাল বাহুদ্বয় কত?
এটা y1, এটা y2, আমি একটা বলে দিচ্ছি, ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে এটা, যেটা হচ্ছে x2 - x1 এর সমান, বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কি পাচ্ছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, তার মানে y3 + y2। এখানেও লম্ব দূরত্ব কত পাচ্ছি, x3 - x2, তাই তো? ঠিক একইভাবে এইবার আমরা এই ট্রাপিজিয়ামটাকে বাদ দিতে পারি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্ব কত, x3 - x1। এইবার করে ক্যালকুলেশন করলে আমরা যে সূত্রটা পাবো সেটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, আমরা কি করব, আমরা যদি y1 দিয়ে লিখি, তাহলে প্রথমে y1, y2, y3 বসিয়ে নিলাম। যখনই y1 নিলাম তাহলে এখানে কি হবে, দেখো y1 নিলাম, y1 নিয়েছি তো, তাহলে y2 x2 - x3, ঠিক আছে। y2 যখন নিয়েছি x3 - x1, এই লাইনটা কিন্তু বজায় রাখতে হবে, হ্যাঁ। আর এখানে যখন নিয়েছি y3, তাহলে x1 - x2 বর্গ একক। এইটা হচ্ছে আমাদের সূত্র। দেখো তোমাদের বইতে এইখানে রয়েছে, এই যে এখানে দেখো x1 দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে দেখো, যখন x1 দিল তাহলে y2 - y3, x2 হলো তাহলে y3 - y1, অর্থাৎ এই সিরিয়ালটা আমাদের বজায় রাখতে হবে। প্লাস x3 ইকুয়াল ইন্টু y1 - y2, এত বর্গ একক। তোমরা আমি যেটা দেখালাম y1 আগে নিয়েও দেখাতে পারো, এবার x1 আগে নিয়েও দেখাতে পারো, একই ব্যাপার, দুটোই করা যায়। এটাও করা যায় কিংবা এটাও করা যায়। দুটোই করা যায়, ঠিক আছে। তাহলে এই দুটো সূত্রের যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। এইবারে তাহলে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, কিন্তু যদি এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থান করতো তাহলে কি এটা দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারতাম? যদি ত্রিভুজই গঠন করতে না পারি তাহলে তার ক্ষেত্রফলও পাবো না। তার মানে এই মানটা ইকুয়াল টু যদি আমরা 0 দেখাতে পারি তখন এই তিনটে বিন্দু হবে সমরেখ। আর যদি এই মানটা সমান কোনো একটা নির্দিষ্ট মান পাই, সেটা হবে এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। যেমন ধরো এই প্রথম বিন্দুটায় আমি একটা দেখিয়ে দিই, 4,2 - 1,3। তাহলে ধরো এটাকে আমরা x1 y1 ধরলাম, এটাকে আমরা x2 y2 ধরলাম, এটাকে আমরা x3 y3 ধরলাম, ঠিক আছে। তাহলে x1 এর মান হচ্ছে 2, হাফটা থাকলো। আচ্ছা, আর একটা কথা, এই যে এই চিহ্নটা, এইটা আমরা কেন দিলাম, এই যে দুটো দাগ, এইটাকে বলে হচ্ছে মড, MOD মড, মানে হচ্ছে ধরো এই ক্যালকুলেশনটার মান ধনাত্মকও আসতে পারে, ঋণাত্মকও আসতে পারে, কিন্তু ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হয় না। তাই আমরা এই মডটা দিয়েছি। মড মানে হচ্ছে সবসময় আমরা ধনাত্মক মানটাই নেব, পজিটিভ আসুক নেগেটিভ আসুক আমরা মানটা ধনাত্মকই নেব, কারণ এখানে যেহেতু আমরা বিন্দু ক্যালকুলেশন করে করছি তাই এটা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই আসতে পারে। তাই আমরা কি করব, আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাই নেব। তাই এই ক্ষেত্রফল যখন তোমরা বার করবে তখন কিন্তু এই মডটা দেওয়া একান্ত জরুরি। কিন্তু যদি তোমাদের সমরেখ বলতে দেয় তখন শুধুমাত্র আমরা এই যে হাফ মড কিছু লিখবো না, শুধু মাঝখানের এইটুকু লিখলেই আমাদের হবে। তাহলে 2 ইন্টু y2 - y3, তাই তো। তাহলে 2 - 3 প্লাস x2 y3 - y1, তাহলে y3 - y1 হলো কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে এই যে x3টা তো -1 -1 y1 - y2, তাহলে কি হলো 2 ইন্টু -1, তাহলে -2, 3 আর 2 5, 4 5 20, -4 মাইনাসে মাইনাসে +4, এত বর্গ একক। তাহলে 2, 20 আর 2 22, 11, তাহলে 11 বর্গ একক। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, 11 বর্গ একক, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এইখানের পরের অঙ্কগুলো করব। এইখানে দেখো পরের অঙ্কগুলো কি দিয়েছে, প্রমাণ করি তিনটে বিন্দু সমরেখ, অর্থাৎ কি দেখাবো আমরা, তিনটে বিন্দুকে এইটা দেখাবো, এটা ইকুয়াল টু 0 দেখাবো। যদি 0 দেখাতে পারি
তবে তিনটে বিন্দু সমরেখ প্রমাণ হয়ে যাবে। ইকুয়াল টু 0 এটা দেখাতে পারলেই তিনটে বিন্দু সমরেখ হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে একই সরলরেখায় থাকবে বা সমরেখ, ব্যাপারটা কিন্তু একই। প্রমাণ করি যে এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। আচ্ছা, কি বলছে? প্রমাণ করি এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। ঠিক আছে, নাম্বার 4 দেখো। এই ধরো দুটো বিন্দু দিয়েছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাদের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তার মানে এই মূল বিন্দুটা এই সরলরেখার ওপর অবস্থিত। অর্থাৎ তোমাদের যদি এরকম প্রমাণ করতে দেয় যে মূল বিন্দুগামী, এই দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিল, দিয়ে আর একটা বিন্দু দিয়ে বলল যে দেখাও সেটা মূল বিন্দুগামী, অর্থাৎ দেখাতে হবে এই তিনটে বিন্দু সমরেখ। অর্থাৎ এই সূত্রে বসিয়ে দেখা এই তিনটে বিন্দুকে x1 y1 x2 y2 x3 y3 ধরে আমাদের এই সূত্রে প্রয়োগ করে দেখাতে হবে যে মানটা 0 আসছে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কি দিয়েছে? যে এত এত বিন্দু সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু এত এবং এত বিন্দুদের সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত। প্রমাণ করে যে এত এত বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এই দুটো বিন্দুর 2,1 আর 6,5 এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু কত? মানে এই দুটো সহজ কথা, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু কত? 6 আর 2 8, 4, 5 আর 1 6, 3, 4,3। তাহলে মধ্যবিন্দু এত, এই বিন্দুটা আর এই বিন্দুটা তাহলে একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, তাই তো? তাহলে এই তিনটে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, অর্থাৎ এই বিন্দুটা আর এই দুটো বিন্দু, অর্থাৎ ছবিটা কীরকম? ধরো এই একটা সরলরেখা আঁকলাম, তার মাঝখানে একটা মধ্যবিন্দু রয়েছে, সেই মধ্যবিন্দুটা আবার এই সরলরেখাটাও এই মধ্যবিন্দুটা দিয়ে গেছে, অর্থাৎ এইখানে অবস্থিত হচ্ছে -4 -5, এই বিন্দুটা ধরো 4,3, আর এইখানে অবস্থিত 9,8, আর এইখানে হচ্ছে 2,1, আর এইখানে হচ্ছে 6,5। ঠিক আছে। তাহলে এই দুটো এই দুটো সরলরেখার মধ্যবিন্দু দিয়ে এই সরলরেখাটা গেছে। একে কিন্তু এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বলেনি, কিন্তু এই সরলরেখাটার উপর এই বিন্দুটা অবস্থিত বলেছে। তাহলে যখনই অবস্থিত হবে তখনই আমরা কি দেখাবো? যে এই তিনটে বিন্দু পরস্পর সমরেখ, এইটা আমরা দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এর পরের যে অঙ্কটা দিয়েছে, এবার আর একটা যেটা জিনিস বলবো সেটা হচ্ছে ভরকেন্দ্র। তোমরা উপপাদ্যতে শিখবে এরপর যে ত্রিভুজের তিনটে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, তিনটে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা ত্রিভুজের ভরকেন্দ্র বলি। এই ভরকেন্দ্রতে ত্রিভুজের মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তার মানে এটাকে আমরা m:n ধরতে পারি, তাই তো? তাহলে এই ভরকেন্দ্র স্থানাঙ্ক কত? ধরো এই ভরকেন্দ্রকে আমরা জি দিয়ে বলি, এই ভরকেন্দ্রকে আমরা জি দিয়ে চিহ্নিত করি। তাহলে ধরো এই বিন্দুটা যদি এ হয়, এই বিন্দুটা বি হয়, এই বিন্দুটা যদি সি হয়, তাহলে মধ্যমা মানে কি? এই বাহুর মধ্যবিন্দু। তার মানে এটা হচ্ছে x2 + x3/2, y2 + y3/2। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু সংযোজক সরলরেখা, এটাই তো মধ্যবিন্দু। তাহলে এইটাকে আমরা x1 y1 ধরলাম। ঠিক আছে। তাহলে এই দুটো এই বিন্দুটার এই বিন্দুটা মাঝখানে একটা মাঝখানে না, এই বিন্দুটার সংযোজক সরলরেখাটা হচ্ছে ধরো এইটা, এই সরলরেখাটার ওপর যে বিন্দুটা অবস্থিত, যেটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এই সরলরেখাটাকে। তাহলে কীভাবে ভাঙবো? mx2, তাহলে এই জি বিন্দু স্থানাঙ্ক কী হবে? mx2, তাহলে mx2, তাই তো? তার মানে x2 + x3/2 প্লাস nx1 বাই m + n, মানে 2 আর 1 3। ঠিক একইভাবে my2 প্লাস ny1 বাই m + n।
তার মানে হলো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, তাই তো? 2 2 কেটে গেলে এই তিনটে যোগ করলাম, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ঠিক আছে, এই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি জানি, সেই তিনটে শীর্ষবিন্দুকে যোগ করে 3 দিয়ে ভাগ করা, এই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এই যে ABC, এইটা আমি পরে করাবো, এটা একটা নতুন সূত্র, তাই আমি এখন করাচ্ছি না। তিনটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে যে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এ বিন্দু থেকে BC বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বার করো। ঠিক আছে, আশা করি পারবে। দুরকমভাবে করতে পারো। এই ক্ষেত্রফলটা বার করলে, বার করার পর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেক্ষেত্রে BC বাহুর দৈর্ঘ্য বার করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারো। কিংবা এই BC বাহুর মধ্যবিন্দু বার করলাম, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বার করলাম, বার করে সেখান থেকে AD মধ্যমা বার করে নিলাম। এইভাবেও করতে পারো, যেভাবে খুশি। আচ্ছা, এবারে দেখো এটা কি দিয়েছে 8 নম্বরটা, যে ABC ত্রিভুজের এই বিন্দু স্থানাঙ্ক এত, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত হলে BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এটা একটু হিন্ট দিয়ে দিই। 8 নম্বর কি দিয়েছে, ধরো কি বলছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, x1 প্লাস, আমি x এর মানটা দিয়ে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। x এর মানটা দিয়েছে কত, -2। ঠিক আছে, আর আমাদের x1 দিয়েছে কত, 2। তাহলে এখানে যদি আমরা x1 এর মানটা বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি, 2 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু -6। তাহলে x2 প্লাস x3 ইকুয়াল টু -8। তাহলে BC বাহুর মধ্যবিন্দু, ধরো এই যদি আমরা ত্রিভুজটা আঁকি, এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, এটা যদি x3 y3 হয়, তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, এটা x1 x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। তাহলে এখানটা যদি আমরা x2 প্লাস x3 পেয়ে যাই, তাহলে x এর মান কত হবে, x2 প্লাস x3 বাই 2, তার মানে -4। তাহলে এর x এর মান হলো -4। ঠিক একই ক্যালকুলেশন করে আমরা y এর মানটাও পেয়ে যাব। y তার মানে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 ইকুয়াল টু 5। এখানে y1 এর মান 5, ক্যালকুলেশন করে আমরা ঠিক একইভাবে y2 প্লাস y3 বাই 2 পেয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এই তিনটে অঙ্ক 9 নম্বর পর্যন্ত তোমরা করবে। 9 নম্বরটার বলার কিছু নেই। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, ভরকেন্দ্র যদি মূলবিন্দু হয়, তিনটে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, ভরকেন্দ্র মূলবিন্দু মানে কি, ভরকেন্দ্র স্থানাঙ্ক 0,0, অর্থাৎ এই সূত্রটা লিখবো, ইকুয়াল টু 0 লিখবো। এইবার তিনটে বিন্দু স্থানাঙ্ক লিখলে ওখান থেকে x এর মান আর y এর মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। খুব মন দিয়ে অঙ্কগুলো করবে, বুঝতে না পারলে বলবে।